চাষ এমন একটা জিনিস যারা এর মধ্যে ঢুকে থাকে না তারা এর থেকে বেরোতে পারে। আর যে সিজন ফুলগুলো আছে এগুলো মোটামুটি কতদিন অবধি দেখা যায়, মানে কোন তারিখ অবধি মোটামুটি দেখা যায়? এইদিকে দেখো জমিতে দেখো টমেটোর চাষ হচ্ছে। ভাই বলছি এখন হলুদ চন্দ্রমল্লিকার দাম কেমন যাচ্ছে? দেখো ফোটা ফোটা করে কিন্তু রসগুলো হাড়ির মধ্যে এসে পড়ছে। এই সরাসরি একেবারে খেজুর গাছের থেকে হাতে রসটা নিচ্ছি, রসটা খেয়ে দেখি যে কেমন। এই যে দেখো এটা হচ্ছে ওলকপি। বলছি ওলকপির দাম এখন কেমন যাচ্ছে? আর টমেটোর দাম কেমন যাচ্ছে? পাশে টমেটো রয়েছে দেখছি 2 টাকা 3 টাকা কেজি। এখান দিয়ে দেখো পাম্পের জল এখান দিয়ে বের হচ্ছে, বের হয়ে এই যে চৌবাচ্চা রয়েছে এর মধ্যে পড়ে একেবারে চাষের জন্য বিভিন্ন জমিতে কিন্তু এই যে দেখো এখান দিয়ে বিভিন্ন জমিতে কিন্তু পৌঁছে যাচ্ছে এইভাবে। এখানে আসলে কি পায়খানা বাথরুমের কি ব্যবস্থা আছে? কোন সাইডটা? বলছে যে মাথায় যেটা পড়ে আছো সুন্দর লাগছে, এটা কত নিল? এই গুরুদেবকে বলো, তোমার গুরুদেবকে বলো খেতে দেবে। আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। এখন রয়েছি নতুন ফুলের সাম্রাজ্য বা স্বর্গ আমরা বলতে পারি, রানাঘাটের চাপড়াতে। এর আগে রানাঘাটের চাপড়ার ফুলের ভিডিও আপনাদের আমি দিয়েছি, অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে। কিন্তু এই ভিডিওতে যেটা মেইনলি আমি ফোকাস করব, এই যে ফুলের যে সাম্রাজ্য রয়েছে, এই ফুল আপনারা যদি রানাঘাটের এই পুরাতন চাপড়াতে যদি আসেন তাহলে মোটামুটি কত তারিখ আসলে এই ফুলের সাম্রাজ্যের সাক্ষী আপনারা থাকতে পারবেন। তার সাথে এখানে যে পিকনিকের যে স্পট রয়েছে সেই পিকনিকের স্পটের একটু জিজ্ঞেস করে নেবো যারা রয়েছে, যে পিকনিক যদি এখানে করতে হয় কত কি আমাদের খরচ পড়তে পারে সেই ব্যাপারে জিজ্ঞেস করব। তার সাথে সাথে এখানে তো শুধু ফুলের বাগান তো না, ফুল ছাড়াও কিন্তু অন্যান্য শাক সবজি চাষ হয়। সেখানে একটু চাষি ভাইদের সাথে কথা বলবো, তারা কীরকম কি মানে যে সবজি চাষ করছে তার কীরকম দাম পাচ্ছে। বলতে গেলে এখানে যে গ্রাম্য পরিবেশ আছে সেই সম্পূর্ণটাই এই একটা ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আর হ্যাঁ, 2025 কিন্তু পড়ে গেছে। সকলকে নতুন বছরের শুভেচ্ছা। তোমাদের সকলে 2025 খুব ভালো কাটুক। এবার চলো আর বেশি কথা না বাড়িয়ে মূল যে ভিডিও সেটা তাহলে শুরু করা যাক। এটা হলো রানাঘাট স্টেশন। চাপড়া ফ্লাওয়ার ভ্যালিতে যেতে গেলে আপনাদের এই রানাঘাটেই চলে আসতে হবে। এটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম, এটা হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম। এবার রানাঘাটে স্টেশনে নেমে আপনাদের এই যদি 2 নম্বর প্ল্যাটফর্মে নামেন তাহলে এই ব্রিজ দিয়ে ওপরে উঠে আসতে হবে। আর যদি 1 নম্বর যদি প্ল্যাটফর্মে নামেন তাহলে ওই দিক দিয়ে ঘুরে এসে ব্রিজের ওপর দিয়ে এই দিকে উঠে আসতে হবে। এই দিকে উঠে এসে আমরা সোজা হচ্ছে চলে যাবো হচ্ছে এই দিকে, এই সাইডে সোজা চলে গিয়ে ব্রিজ থেকে হচ্ছে নিচে নামবো। তারপরে গিয়ে আমাদের হচ্ছে টোটো ধরতে হবে। এই যে ব্রিজ থেকে আপনাদের নিচে নামতে হবে। আর ব্রিজটাকে যদি আপনারা মিডিল পয়েন্ট ধরেন তাহলে বাঁদিকে আমরা কিন্তু ডান দিকে যাব না। আমাদের যদি চাপড়া ফ্লাওয়ার ভ্যালিতে যেতে হয় তাহলে আমরা বাঁদিকে সামান্য একটুখানি কয়েক মিটার গেলেই টোটো স্ট্যান্ড আমরা পেয়ে যাব। আপনারা ব্রিজ থেকে নিচে নেমে এরকম একটা ব্যানার ঠান্ডা আখের রস লেখা আছে এরকম একটা ব্যানারও দেখতে পাবেন। যাই হোক, এদিকে ডান দিকে রাস্তাটা এদিকে সোজা চলে গেছে, কিন্তু আমরা যাব হচ্ছে বাঁদিকে সামান্য একটুখানি এগিয়ে যাব আর আমাদের টোটো স্ট্যান্ড পেয়ে যাব। এই যে ওভারব্রিজ, এই সাইকেলগুলো যেখান দিয়ে আসছে ওখান দিয়ে ওভারব্রিজ থেকে নিচে নেমে এসে এই যে টোটো স্ট্যান্ড তোমরা পেয়ে যাবে। এটা হচ্ছে হারবের পাশে যে টোটো স্ট্যান্ড, এটা এই সামনে দিয়ে কিছুটা এগিয়ে আসলে কয়েক মিটার এগিয়ে আসলে এই টোটো স্ট্যান্ড। এই দাদার কাছে একটু জেনে নেবো ভাড়াটা কত। দাদা বলছি এখান দিয়ে কি চাপড়া পুরাতন চাপড়ার যে ফুলের বাগান সেখানে কি টোটো যায়? তার জন্য 35 টাকা করে ভাড়া। হ্যাঁ, পার হেড টোটো যায়। এবার দেখা গেল তোমাদের তো 5 জন ধরে, দেখা গেল সবসময় তো 5 জন হয় না, 2 থেকে 3 জন হলো, সেক্ষেত্রে কি 35 টাকা না বেশি পড়ে? বেশি পড়ে, সেক্ষেত্রে বেশি পড়ে। মানে যদি 3 জন যায় সেক্ষেত্রে কত পড়বে? ধরো আপ এন্ড ডাউন করলো তখন 300 টাকা বললো। না, যদি 3 জন শুধু গেল, আমি আপ ডাউন বাদ দিলাম, সেটা 150 টাকা বলে। আচ্ছা, মোটামুটি আপনি 5 জনের ক্ষেত্রে কত বললে? মানে ওই 35 টাকা করে 5 জনের ক্ষেত্রে, মানে পার হেড হিসাবে 35 টাকা করে। ঠিক আছে দাদা। এই যে ব্রিজ থেকে বাইরে বেরিয়ে যে স্ট্যান্ডটা তোমাদের দেখালাম সেটা তো ছিল হচ্ছে টোটো স্ট্যান্ড। সেখানের ভাড়াটাও তোমাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করলাম। কিন্তু তোমাদের যদি মনে হয় সেখানে তোমাদের ভাড়াটা বেশি পড়ছে বা তোমরা 1 জন বা 2 জন আসো সেক্ষেত্রেও ভাড়া বেশি পড়ছে, তাহলে সেখান দিয়ে পায়ে হাঁটা পথে একই পথ সোজা 2 মিনিট পায়ে হাঁটা পথে সোজা চলে আসবে, তাহলেই তোমরা এই অটো স্ট্যান্ড পেয়ে যাবে। এখান দিয়ে তোমাদের যদি ভাড়াটা তোমাদের যদি কনসার্ন হয় বা ইস্যু হয় তাহলে তোমরা ব্রেক জার্নি করে সোজা কিন্তু চাপড়া ফ্লাওয়ার ভ্যালিতে চলে যেতে পারো। এখান দিয়ে তোমাদের চলে যেতে হবে পূর্ণনগর বসন্ত মেমোরিয়াল স্কুল, সেখান দিয়ে আবার টোটো ধরে চলে যেতে হবে চাপড়া ফ্লাওয়ার ভ্যালি। এখান দিয়ে পূর্ণনগর বসন্ত মেমোরিয়াল স্কুল অবধি যেতে পার হেড 15 টাকা ভাড়া পড়বে। এবার তোমরা চাইলে এখান দিয়ে যদি সংখ্যায় বেশি থাকো তাহলে রিজার্ভ করেও কিন্তু একবার চাপড়া ফ্লাওয়ার ভ্যালিতে যেতে পারো। সেই ক্ষেত্রে ভাড়াটা কত পড়বে
সেটা এখানে যে দাদা আছে তার কাছে জিজ্ঞাসা করে তোমাদের সাথে শেয়ার করছি। বলছি এখান থেকে চাপড়া তোমরা তো সিঙ্গেলতে যাও না, রিজার্ভ করে যেতে হবে তাই তো? মোটামুটি কজন লাগবে রিজার্ভ করতে? 6 জনও যাওয়া যায়, 4 জনও যাওয়া যায়। সবচেয়ে বেশি কতজন যাওয়া যাবে? 11 জন 12 জন। 11 জন 12 জন ধরে যাবে। 11 জন 12 জন গেলে ভাড়া কত? 30 টাকা করে পার হেড 30 টাকা করে। আর যদি 7 জন 5 জন একই রেট তাই তো? মানে ওভারঅল 11 জনের ক্ষেত্রে 30 টাকা করে যা হয়, মানে 330 টাকা ভাড়া টোটাল আর কি অটোটা। এই যে রানাঘাট স্টেশনের ওই সাইড থেকে তোমাদের এই যে সোজা যে রোডটা তোমরা দেখতে পাচ্ছ ভিডিওর মধ্যে, এই রোড ধরে সোজা চলে আসতে হবে। এইদিকে যদি আমরা একেবারে সোজা চলে যাই তাহলে ধানতলা, দত্তফুলিয়া, পানিখালি সব কিন্তু এই সোজা রাস্তাতে পড়বে। আমরা যাব হচ্ছে চাপড়া ফ্লাওয়ার ভ্যালি। তার জন্য আমাদের যেতে হবে, আগেই বলেছিলাম, এই যে পূর্ণনগর বসন্ত মেমোরিয়াল স্কুল, এখানে এই যে হোর্ডিংও দেওয়া আছে, এখানে যে ব্যানারটা দেওয়া আছে, এই ব্যানারের পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে ওই ভেতরে আমরা চলে যাব। আর আরেকবার আমি রুটটা বোঝানোর জন্য বলি, আর এখানে কিন্তু একটা প্রাথমিক বিদ্যালয়ও রয়েছে, পূর্ণনগর প্রাথমিক বিদ্যালয়। একবার জুম করে দেখাবো, এই হচ্ছে পূর্ণনগর প্রাথমিক বিদ্যালয়। তার ঠিক অপোজিটেই রয়েছে পূর্ণনগর বসন্ত মেমোরিয়াল মডেল স্কুল। এই রাস্তা ধরে আমরা সোজা চলে যাব। পূর্ণনগর বসন্ত মেমোরিয়াল মডেল স্কুল, এই যে ব্যানারটা এখানে দেখাচ্ছি, এইখান থেকে একেবারে চাপড়া যে ফ্লাওয়ার ভ্যালি তার ডিস্টেন্স হচ্ছে গুগল ম্যাপে যেটা দেখলাম প্রায় 2 কিলোমিটার মতো। সেক্ষেত্রে তোমরা এইখানে যদি ব্রেক জার্নি করো 15 টাকা দিয়ে আসলে তারপর এখান দিয়ে আবার টোটো করে তোমরা চলে যেতে পারো একেবারে সরাসরি চাপড়া ফ্লাওয়ার ভ্যালিতে। আর ওভারঅল যদি ডিস্টেন্সের কথা বলি, রানাঘাট স্টেশন থেকে গুগল ম্যাপ অনুযায়ী চাপড়া যে ফ্লাওয়ার ভ্যালি তার ডিস্টেন্স হচ্ছে 6.5 কিলোমিটার মতো। তাহলে চলো এবার ভিডিওটা কন্টিনিউ করা যাক। এই যে পুরাতন চাপড়া ফ্লাওয়ার ভ্যালির সামনে আমরা চলে এসেছি। এই দিক দিয়ে সোজা মাত্র কয়েক মিটার হেঁটে গেলেই আমাদের যে ফ্লাওয়ার ভ্যালি বা যেখানে ম্যাক্সিমাম মানুষ যেদিকে যায় সেটা হচ্ছে এদিকে, যেটা চাপড়ার আগের যে ভিডিওটা বানিয়েছিলাম সেখানে কিন্তু আমরা প্রথমে এই দিকটাই দেখিয়েছিলাম। এবার যেহেতু আগের ভিডিওতে এই সাইডটা আমরা প্রথমে দেখিয়েছিলাম, আর এই দিক থেকেও ফুলের যদি আমরা এরিয়া বলি, টোটাল যদি ফুল এরিয়া জুড়ে যদি ফুলের কথা বলি তাহলে কিন্তু এই দিকটা বেশি ফুল রয়েছে। তাই আমরা প্রথমে এই দিকটাই চলে যাব, কারণ এই দিকটায় ম্যাক্সিমাম মানুষ জানেও না, যাইও না। তাই আমরা প্রথমে আগে এই দিকটা গিয়ে তোমাদের যে ফুলের বাগান রয়েছে সেগুলো দেখিয়ে নেব। তারপরে আমরা একেবারে এইদিকে আবার ভিডিও শেষের দিকে চলে আসব। শেষের দিকে এসে এদিকে যে ফুলের বাগানগুলো রয়েছে যেটা আগেও দেখেছিলাম সেটা দেখাবো, তার সাথে পিকনিক যে স্পট রয়েছে সেই ব্যাপারেও কথা বলবো। আগে ঢুকতে দেখো দিদি, ওর বয়স কত? 7 মাস। রাস্তার 2 সাইডে, এই পাশে যেমন আছে পুরো ফুলের গাছ এই মাথা থেকে ওই মাথা অবধি, আবার এই পাশেও সেম, এই পাশেও এই মাথা থেকে ওই মাথা অবধি ফুলের গাছ। এই গাছগুলোর নাম কি জানো? বোতল ব্রাশ। বোতল ব্রাশ। অসাধারণ অসাধারণ। এই যে এরকম ভাবে মেঠো পথ ধরে একেবারে তোমরা প্রায় 1 কিলোমিটার মতো পায়ে হাঁটা পথে চলে যাবে। আর এরকম সুন্দর পরিবেশে 1 কিলোমিটার মতো যদি হেঁটেও যাও তাও আমার মনে হয় না কোনো ধরনের ক্লান্তি তোমাদের মধ্যে কাজ করবে। অসাধারণ পরিবেশ। আর এই পাশে দেখো খেজুর গাছ রয়েছে, এখানে যে হাড়ি রয়েছে এখান দিয়ে খেজুর গাছের রস কিন্তু সংগ্রহ করা হচ্ছে। একেবারে ক্লোজলি তোমাদের দেখাবো যে কিভাবে খেজুর গাছের রস সংগ্রহ করা হয়। দেখো আমরা সাধারণত যত খেজুর গাছ দেখি সেগুলো অনেক লম্বা হওয়াতে এইভাবে তো আমরা ক্লোজলি আমাদের দেখানোর সৌভাগ্য হয় না বা নিজেরাও দেখতে পারি না, কিন্তু এই গাছের হাইটটা দেখো একেবারে কিন্তু কম। তাই একেবারে আমরা সামনে গিয়ে দেখাচ্ছি যে হাড়ির মধ্যে যে কিভাবে দেখো রসগুলো গিয়ে পড়ছে। এই দেখো একেবারে ক্লোজলি তোমাদের দেখাচ্ছি। সম্ভবত কেউ প্রথমত ইউটিউবে দেখাচ্ছে যে কিভাবে রস একেবারে সংগ্রহ করা হয়। দেখো ফোঁটা ফোঁটা করে কিন্তু রসগুলো হাড়ির মধ্যে এসে পড়ছে। এবার দেখো এই যে হাড়ির মধ্যে তো রস জমা হচ্ছে, এগুলো তো সাধারণত আমাদের চোখে পড়ে না, বিশেষ করে যারা আমার থেকেও বেশি আরও মোটামুটি কলকাতার দিকে থাকে তাদের তো চোখে পড়েই না। এইভাবে কিন্তু সরাসরি রস খাওয়ার সৌভাগ্য আমাদের হয়ে ওঠে না।
একেবারে সরাসরি যে রস যে বেয়ে পড়ছে একটু হাতের মধ্যে নেব, হাতের মধ্যে কালেক্ট করে একটু রসটা জাস্ট খেয়ে দেখবো যে কেমন হচ্ছে, মানে কেমন লাগে আর কি। অসাধারণ অসাধারণ স্বাদ। অ্যাকচুয়ালি আমাদের ওইদিকে খেজুর রস যায়, কিন্তু যারা হচ্ছে বিক্রি করতে যায় তাদের মধ্যে ধরো অনেক সময় ভেজাল মেশানো থাকে, কিন্তু এরকম একটা টাটকা একেবারে ভেজালহীন খেজুর গাছের রস পাওয়া সত্যি মুশকিল। অসাধারণ অসাধারণ অভিজ্ঞতা, মানে সত্যি গ্রাম সেরা। গ্রামের এই পরিবেশের এই ভাইব সত্যি অন্য কোথাও পাওয়া যাবে না। অসাধারণ, মনে হচ্ছে হাঁড়িটা ধরে টক করে ঝেড়ে খেয়ে নিই, কিন্তু আমি যদি হাঁড়িটা ধরে জপ করে খেয়ে নিই, এখানে যারা চাষি ভাই বা দাদারা আছে তারাও আমাকে টপ করে ঝেড়ে দেবে। তাই চলো ভিডিওটা কন্টিনিউ করা যাক। এই পড়ে যাবি, সাবধানে কিন্তু। আপনারা কোথা থেকে এসছেন? লোকালে? ওই সামনে। তাহলে আপনাদের বাড়িতে যাওয়া যাবে খাওয়া দাওয়ার জন্য দুপুরে? বিকালে। আচ্ছা বিকেলে। আর এই সাইডে কিন্তু এই যে হলুদ চন্দ্রমল্লিকা এই সাইডে ফুটে রয়েছে, আর এই পাশে রয়েছে সাদা চন্দ্রমল্লিকা। আর তাছাড়া এইদিকে তো রজনীগন্ধা, এই যে সামনে হচ্ছে রজনীগন্ধা ফুল, আর এই সাইডে আবার গোলাপ ফুলের গাছ তো রয়েছেই। এখানে ভাইরা হচ্ছে হলুদ যে চন্দ্রমল্লিকা সেগুলো পরপর তুলছে। ভাই বলছে এখন হলুদ চন্দ্রমল্লিকার দাম কেমন যাচ্ছে? 4-5 টাকা যাচ্ছে। 4-5 টাকা পিস, তাই তো? আর এই সাদা চন্দ্রমল্লিকা একই দাম কি? ওরকমই। বলছি এখান থেকে ফুল মোটামুটি কোথায় কোথায় যায়? বাইরের দেশে যায়। আজকে কি এখন কি তোমাদের আছে এই এটা কি কোনো অর্ডার আছে কারোর এই ফুল তোলার? বাজারে বিক্রি হবে ফুল। কোন বাজারে বিক্রি হবে এটা? নৌকাটি ধান তোলা। আবার এই ফুলের মাঝখানে এই গ্যাপ ধরে একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তবে অবশ্যই যারা হচ্ছে ঘুরতে আসবা এরকম কিন্তু মাঝখান দিয়ে এরকম এইসব আমরা জাস্ট ভিডিওর জন্য ভাইদেরকে জাস্ট জিজ্ঞাসা করে আসছে আর কি। কারণ হচ্ছে অ্যাকচুয়ালি দেখো এই ফুলের এখান দিয়ে আসলে ওনাদের তো ঘুরতে আসলে সেইভাবে আত্মীয়ত্ব ওনাদের কোনো লাভ নেই। কারণ হচ্ছে এখানে তো কোনো এন্ট্রি ফি দিয়ে ভেতরে ঢোকানো হয় না, বা ফুলের গাছ দেখানোর জন্য কোনো পয়সা নেওয়া হয় না। যেহেতু যখন আমরা আসি অনেকেই হয়তো আমাদের অজান্তে ফুলের গাছের চারার মাঝখান দিয়ে বা ফুল গাছের মাঝখান দিয়ে যখন যাই অনেক সময় ফুল গাছে চাপা পড়ে যায়, বা অনেকে হয়তো আমাদের অনেকে আছে ফুল গাছ যেগুলো রয়েছে ওখান দিয়ে ফুল আমরা ছিঁড়ে নিই। সেক্ষেত্রে কিন্তু যারা চাষি দাদা বা ভাইরা রয়েছে তাদের কিন্তু বেশ কিছুটা ক্ষতি হয়। তাই এই জিনিসটা যখন একটু আসবে একটু মাথায় রাখবা। এবার আরও এই দিক থেকে এবার এই সাইড থেকে আর হচ্ছে আমরা একটু সামনের দিকে এগিয়ে যাই। এই দিকেও কিন্তু অনেক ফুল রয়েছে। দেখো এইদিকে কিন্তু এই যে দেখো চন্দ্রমল্লিকা এইদিকে ফুটে রয়েছে, আর সামনে আমরা দেখতে পাচ্ছি গাঁদা ফুলের গাছ। দেখো এই সাইডটা কিন্তু রয়েছে গাঁদা ফুলের গাছ। এদিকে গাঁদা ফুলের গাছ, আর এইদিকে কিন্তু আরও গাছ আছে। এইগুলো হচ্ছে সেই বোতল ব্রাশ গাছ, যেগুলো আমরা হচ্ছে এই ফুলদানি যেগুলো আমরা দোকান থেকে কিনি, সেই ফুলদানি সাজানোর কাজে বা ফুলের যেগুলো তোড়া সেই সাজানোর কাজে কিন্তু এই পাতা বাহা এই বোতল ব্রাশ যে গাছগুলো আছে এগুলো কিন্তু ব্যবহার করা হয়। দেখো কি অসাধারণ পরিবেশ। এখান দিয়ে দেখো পাম্পের জল এখান দিয়ে বের হচ্ছে, বের হয়ে এই যে চৌবাচ্চা রয়েছে এর মধ্যে পড়ে একেবারে চাষের জন্য বিভিন্ন জমিতে কিন্তু এই যে দেখো এখান দিয়ে বিভিন্ন জমিতে কিন্তু পৌঁছে যাচ্ছে এইভাবে। আর এইদিকে যত যে দেখাবো এই সাইডে যেমন রয়েছে, এই সাইডে পুরো রয়েছে হচ্ছে রজনীগন্ধা ফুলের গাছ। এই সাইডে দেখতে পাচ্ছ রজনীগন্ধা ফুলের গাছ। আর এই যে দেখো এটা কিন্তু কাকতারুয়া, যে জমির মাঝখানে থাকে, এই হচ্ছে কাকতারুয়া। আর ওইদিকে যেদিকে তাকাবো শুধু ফুল গাছ আর ফুল গাছ। এইদিকে যেমন রয়েছে শস্য ফুল ফুটে রয়েছে, তাছাড়া আরও অনেক ফুলই রয়েছে যেগুলোর নামও হয়তো ঠিকঠাকভাবে জানি না। যাই হোক চারদিকে যদি একবার পুরো রাউন্ড 360 যদি ঘোরাই মোবাইলটা তাহলে আরও ভালো করে বুঝতে পারবে। এইদিকে যেমন রয়েছে ফুলের গাছ, এইদিকে চারদিকে যেদিকেই তাকাবে পুরো সত্যি এক অন্যরকম অনুভূতি, অন্য রকমের ফিলিংস। ফুলের গাছ তো রয়েছেই, তার সাথে যে এরকম একটা গ্রাম্য পরিবেশ, এরকম চাষের ক্ষেত ভালো লাগবে যে কোনো মানুষের বাধ্য, বিশেষ করে যারা একেবারে শহর থেকে আসবে। অসাধারণ পরিবেশ। আর এই যে মেশিনগুলো তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু জমিতে কীটনাশক দেওয়ার মেশিন। এই যে ওপরে যে নজেল রয়েছে এই নজেল দিয়ে হচ্ছে স্প্রে করে দেওয়া হয়। আর পাশে চাষি ভাইদের যে জুতো সেটা পাশেই রাখা আছে, এইগুলো পরেই জমির মাঝখানে তারা যায়। এগুলোর নাম সম্ভবত জামবোট বলে। আর যেটা তোমাদের যে দেখালাম যে জল যেখান দিয়ে বার হচ্ছে
একবার ভেতরটা তোমাদের একবার দেখাই যে পাম্পের এইদিকে ভেতরটা কেমন কি কনস্ট্রাকশন করা আছে। এই যে দেখতে পাচ্ছ এখান দিয়ে গিয়েই কিন্তু আমাদের বাইরের থেকে জল হচ্ছে বার হচ্ছে। এবার আমরা আবার জমির আল ধরে আবার হচ্ছে এগিয়ে যাচ্ছি, কারণ যদি পুরো ভিডিওতে যদি সব কিছু কভার করতে যাই তাহলে ভিডিওটা মানে 3 ঘন্টা হলেও সব কিছু দেখানো সম্ভব হবে না। তাও যতটুকু দেখানো যায় দেখাচ্ছি। আর ফুল তো রয়েছে, ফুলে ছাড়াও এরকম আল বরাবর হেঁটে যা আগেও বললাম, সত্যি এক অভিনব পরিবেশ। দাদা কেমন আছো? এই তো ভালো আছি। হ্যাঁ, নতুন রূপে দেখতে পাচ্ছ। হ্যাঁ, এই দাদাকে যারা অলরেডি আগে হচ্ছে হয়তো কামালপুরের যারা ভিডিও দেখেছো, কামালপুরের যে বড় দুর্গা, সেখানে দাদাকে যে অন্যতম প্রধান শিল্পী হিসেবে দেখে থাকবে বড় দুর্গা গড়ার সময় 2025-এ হয়তো আমরা দেখতে পাবো। যাই হোক, এখন আমরা যেহেতু চাষের জমিতে এসেছি তাই এখানে ফুল নিয়েই কথা হবে। দাদা বলছি এই জমিগুলো কি তোমার? আমার বলতে আমার বাবার জমি, ঠিক আছে, আমার বলে কিছু নেই। বাবা তার অক্লান্ত পরিশ্রম করে এগুলো করেছেন। কিছুটা হয়তো আমার ঠাকুরদাদার কাছ থেকে পেয়েছেন কিনা আমি সেটা বলতে পারবো না, তবে আমার যতদূর জানা ঠাকুরদাদা খুব বাবার ছোট বয়সেই মারা যায়। আর ঠাকুমা বিধবা মানুষ, 4 ছেলে এবং 1 মেয়ে, আমার পিসি তাকে মানুষ করেন। এবার এইসব ব্যাপারে অতটা জানি না আমি ডিটেল, কিন্তু বাবা প্রচণ্ড পরিশ্রমী ছিলেন, মানে আমরা ছোটোবেলা থেকে দেখেছি তো। হ্যাঁ, তো এইসব চাষের কাজ বাবা থেকেই টুকটাক শিখেছি, এবং তার সঙ্গে যখন ওই শিল্প জগতে পা রাখি, হ্যাঁ, ফাইন আর্টসের করি, হ্যাঁ, শিল্প, ছবি আঁকা টাকা, মূর্তি বানানো, এইসব কাজ যখন শুরু করি, দুটোর মধ্যে আমি একটা অদ্ভুত মিল খুঁজে পাই। সেটা হচ্ছে দুটোই সৃজনশীল কাজ, মানে ওটাতেও তুমি সৃষ্টি করবে, এখানেও তুমি সৃষ্টি করবে। সৃষ্টির আনন্দটা নেওয়া হচ্ছে সে মেন সবচেয়ে বড় কথা, ঠিক আছে। এই চাষ এমন একটা জিনিস, যারা এর মধ্যে ঢুকে থাকে না তারা এর থেকে বেরোতে পারে না, কেন জানো তো? এর ভিতরে একটা অপার আনন্দ আছে। হ্যাঁ, মানে এই সৃজনশীলতা যাদেরকে মুগ্ধ করে, তারা যে কোনো জায়গায়, যে কোনো প্রফেশন হোক বা তাদের শখ হোক, হ্যাঁ, সেই শখটা কিন্তু এই সৃজনশীলতার মধ্যে যারা খুঁজে পায়, সেটা কবিতা, গান, নাটক, হ্যাঁ, শিল্পচর্চা, মানে ছবি আঁকা বলো, যে কোনো ভাস্কর্য, হ্যাঁ, যে কোনো। আর চাষটাও ঠিক তেমনই, মানে একটা বীজ বোনা থেকে, জমি চাষ করে বীজ বোনা থেকে ফসল তৈরি পর্যন্ত একটা নতুন সৃষ্টি। হ্যাঁ, এই সৃষ্টির আনন্দটা একটা আলাদা জিনিস। দাদা বলছি এই যে রজনীগন্ধা ফুল, এটা কি 12 মাসেই কি চাষ হয়? হ্যাঁ, এইটা 12 মাসেরই ফসল বলতে পারেন। মানে শুধু একটা টাইম একটু কম থাকে, তবু যদি আমরা সিজনটাকে একটু ঘুরিয়ে ফিরিয়ে নিই তো বলা যায় যে এটা সারা বছরই হয়। মানে ওই চৈত্র মাস থেকে বৈশাখ জ্যৈষ্ঠ পর্যন্ত লাগানো হয়, বাংলা মাসের এটাকে জমিতে লাগানো হয়। আর ঠিক পুজোর সময় থেকে এটাকে ফুল আসা চালু হয়ে যায়, মানে 2.5 থেকে 3 মাসের মধ্যে এটা ঠিক শ্রাবণ ভাদ্র মাস থেকে। এই এখন যে ফুলগুলো ফুটে আছে এইগুলো কত মোটামুটি কতদিন লাস্টিং করবে? এই রজনীগন্ধা ফুল 3-4 দিন মতো লাস্টিং করে, তার বেশি না। আচ্ছা, আর যদি স্টিক সমেত রাখা যায় তাহলে ওটা 1 মাস লাস্টিং করতে পারে। বলছি এই জল দিয়ে রাখা যদি হয় তাহলে এটা অনেক দিন লাস্টিং করে। ফুলের মানে এখন তো জানুয়ারি মাস, এই সময় মোটামুটি ফুলের, রজনীগন্ধা ফুলের দাম কেমন যাচ্ছে এখন? জানুয়ারি মাস ইংরেজির এই সবে শুরু হলো, আর অ্যাকচুয়ালি ডিসেম্বরের আমাদের বাংলা মাসে পৌষ মাস পড়ে, আর বাঙালি ক্যালেন্ডার অনুযায়ী পৌষ মাসে কোনো শুভ কাজ হয় না, মানে বিয়ে বলুন, এইসব নানান ধরনের অনুষ্ঠান যেগুলো। আর ফুলটা তো বেসিক্যালি এইসব অনুষ্ঠান পারপাসই ব্যবহার হয়। হ্যাঁ, তো সেই জন্য মানে আমাদের বাংলায় মার্কেটটা একটু কমই থাকে পৌষ মাসে। এইটা পৌষ মাসটা যখন শেষ হবে, মানে জানুয়ারির মিডল থেকে আবার মানে মাঘ মাসের থেকে মাঘ মাস থেকে দামটা বাড়তে। এই সময় দাম কেমন আছে? মোটামুটি অঘ্রাণ মাসে ভালো দাম ছিল। আচ্ছা, মানে বিয়ের সিজন যখন আসবে তখন সিজনের, হ্যাঁ ওইটাই। আবার অনেক সময় দেখা যায় যে বাঙালি বিয়ের সিজন গুলো না থাকলেও যেগুলো বাইরের স্টেটে বিয়ের সিজন আছে, তখন ওই বাইরে এক্সপোর্ট হতে থাকে, তো ওই সময়ও দামটা ভালো থাকে। তো কোন বছর যে কোন সময় হবে সেটা বলাটা মুশকিল, ঠিক আছে। বেসিক্যালি দেখা যায় যে প্রত্যেক বছরই ভাদ্র মাস এবং অঘ্রাণ মাস, এই দুটো মাসে মোটামুটি একটা দাম থাকে। তারপরে মাঘ ফাল্গুনে কোনো বছর হয়, কোনো বছর হয় না। আবার
চাষের উপর ডিপেন্ড করে, ফলনের এই সময় পৌষ মাসের এই শেষের দিকে মোটামুটি রজনীগন্ধার কেজি কত করে যাচ্ছে এখন? আজকের বাজার 20-25 টাকা। মানে এটা কি চাষিদের কাছ দিয়ে না আড়তে? চাষিদের কাছ থেকে। এটা দাদা তোমাদের কাছ দিয়ে হচ্ছে 20? আমরা এই লোকাল মার্কেটে নিয়ে যাই, যেমন নোকারি, ধানতলা, পূর্ণনগর, কালীনারায়ণপুর, এই সমস্ত জায়গায় মার্কেট আছে, আমরা লোকাল মার্কেটে নিয়ে যাই। ওখানে ওই আজকের বাজার 15 থেকে 25 এর মধ্যে, মানে কাঁচা জিনিস তো কখন বাজার ওঠানামা করতেই থাকে। হ্যাঁ সেটা তো ঠিক। মানে আজকের দিনে দাঁড়িয়ে যেদিন ভিডিওটা শুট করছি 15 থেকে 25 এর মধ্যে, 20 টাকা বলা 20 টাকা। হ্যাঁ 15 থেকে 25 এর মধ্যে, মানে এভারেজ 20 টাকা। আর দাদা বলছি এখানে তো এই সাইডে ছাড়াও তোমাদের এদিকে তো বিশাল বড় এরিয়াটা অনেকটা বেশি ওই সাইডের থেকে, কিন্তু ওইদিকে সিজনাল ফুল অনেক হয়। ওইদিকে সিজন ফুলটা বেশি চাষ হয়, আর আমাদের এদিকে রজনী আর বেসিক্যালি গাঁদা ফুলটাই বেশি চাষ হয়। তবে সিজন ফুল এখনো শুরু হয়ে গেছে এই সাইডটা দিয়ে, আমাদের রাস্তার দুপাশ দিয়ে মোটামুটি অনেকটাই। আর যে সিজন ফুলগুলো আছে এগুলো মোটামুটি কতদিন অবধি দেখা যায়, মানে কোন তারিখ অবধি মোটামুটি দেখা যায়? সিজন ফুল মোটামুটি আপনার ওই পুরো শীতের, যতটা শীতের মরশুম পুরোটাই থাকে, মানে ফেব্রুয়ারি মাস পুরোটা থাকে সিজন ফুল। মানে এই ফেব্রুয়ারি মাস পুরো থাকবে, ফেব্রুয়ারি মার্চেও থাকবে। আচ্ছা, তো বেশি শুরু হয় সিজন ফুলটা শুরু হয় এই মোটামুটি অক্টোবরের পর থেকে, ঠিক আছে? অক্টোবরের পর থেকে শুরু হয়, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। মানে এখন যদি মানুষ আসে এই জানুয়ারি মাসে এর পরে যদি ভিডিও দেখে সে পুরোপুরি ফুল সব পাবে। হ্যাঁ হ্যাঁ, তাই তো? এখন তো কাটিং চালু হয়ে যাবে, এরপর পুরোপুরি ফুল দেখতে গেলে এই টাইমটাই পিক টাইম, মানে এই সময়টা মোটামুটি পুরোপুরি আর জানুয়ারির প্রথমে, ডিসেম্বরের শেষ, জানুয়ারির প্রথম, মানে জানুয়ারির মাঝামাঝি কি মাঝামাঝি আসলে দেখতে হবে মোটামুটি। কোন পর্যন্ত আসলে মোটামুটি দেখতে পারবে? এই আপনার এই পুরাতন চাপড়া ঢোকার যে রাস্তাটা, আমাদের বঙ্কিমনগর থেকে চাপড়া ঢোকার যে রাস্তাটা, এই রাস্তার দুধারেও চাষ আছে, এবং তারপরে বেলেহাটি পাড়া চাপড়া আছে ওইদিকে, ওইখানে গেলেও না। ও বলছে মোটামুটি জানুয়ারি মাসে কত তারিখে আসলে পুরো ফুলের ইয়েটা পাবে আর কি, ফুল মোটামুটি দেখতে পাবে মোটামুটি পুরো। ও জানুয়ারি মাস, হ্যাঁ জানুয়ারি মাস পুরোই দেখতে পাবে, পুরো জানুয়ারি মাস পাবে, তাই তো? জানুয়ারি মাস দেখতে পাবে। এই যে দাদার কাছে, দাদা তো দেখতে পেলে পেছনে কত সুন্দর অসাধারণ লাগছেও। জানুয়ারি মাসে মোটামুটি দাদার মুখ দিয়ে শুনলে মোটামুটি তোমরা যদি পুরো জানুয়ারির, জানি না তোমরা ভিডিওটা কবে দেখবে, যদি একবারে শেষ অবধিও আসো, পুরো জানুয়ারি মাস অবধি আসলে যত মোটামুটি ফুল রয়েছে এই দিকটা বা ওই দিকে, মানে ওই সাইডটা যেখানে মেনলি লোকে যায়, যে ফুল রয়েছে, যে সিজনাল ফুল তোমরা দেখতে পাবে। তারপরে ফেব্রুয়ারি মাসে আসলেও দেখতে পাবে, কিন্তু সেই সময় যে ফুলের যে কাটিং সেটা মোটামুটিভাবে চালু হয়ে যাবে। দেখো আমরা হচ্ছে টমেটোর ক্ষেত এই মুহূর্তে যেখানে রয়েছে, এটা হচ্ছে টমেটোর ক্ষেত। এখানে দাদারা হচ্ছে টমেটো তুলছে জমির থেকে। কারণ ওলকপিটা দেখো একটু, এই দেখো এটা হচ্ছে ওলকপি। বলছি ওলকপির দাম এখন কেমন যাচ্ছে মোটামুটি তোমাদের কাছ থেকে, চাষি দাদা ভাইদের কাছ থেকে কেমন দাম মোটামুটি দাও? 10 টাকা কেজি, তাই তো? আর মার্কেটে কিরকম দামে আড়তে? তোমরা তো আড়তে দাও নাকি এখানে মার্কেটে সরাসরি বিক্রি করো? আড়তে দাও তো মার্কেটে তোমাদের কাছে কত করে কেন? 10 টাকা করে। আর টমেটোর দাম কেমন যাচ্ছে? পাশে তো টমেটো রয়েছে দেখছি, 2 টাকা 3 টাকা কেজি। তোমরা দাম পাও আদেও কি, মানে সেইভাবে কি দাম পাও? এই যে দেখতে পাচ্ছ, আমরা হয়তো মার্কেট সময় অনেক সময় হয়তো অনেক বেশি টাকা দিয়েও কিনতে হয়, কিন্তু অ্যাকচুয়ালি যারা মূলত চাষি, মানে যাদের থেকে আমরা ফসলটা আমরা পাই অরিজিনালি, তারা তো সরাসরি তো আর মার্কেটে বেচে না, তারা বিভিন্ন আড়তে দেয়, সে আড়ত থেকে যাই, আবার যারা খুচরো বিক্রেতা আছে তাদের কাছে, তারপরে হচ্ছে আমরা পাই, তখন কিন্তু জিনিসের দামটা অনেকটা বেশি লাগে। কিন্তু এখানে দেখো দাদাদের কাছে যখন জিজ্ঞাসা করছি, অ্যাকচুয়ালি মার্কেটে এখন টমেটোর দাম কত করে বিক্রি হচ্ছে আমি জানি না, কিন্তু দাদাদের কাছে যেটা জানলাম, টমেটো দাদারা বিক্রি করে 2 টাকা 3 টাকা কেজি, যেটা মনে হয় কোনো দামই না। আর যেটা কত কাকা কত বলছো? 30 টাকা কেজি খুচরো, আর সেখানে তোমাদের হচ্ছে মাত্র 2 থেকে 3 টাকা কেজি, হাইয়েস্ট 4 টাকা। দেখতে পাচ্ছ দামের কি, মানে সেইভাবে সত্যি এটা কিন্তু অনেক দিন ধরেই মূলত যারা চাষি, অনেক সময় তোমরা হয়তো যারা শহরে বাস করো তারা হয়তো চাষিদের যে কষ্ট সেটা হয়তো বোঝো না, কিন্তু বিঘার পর বিঘা হয়তো অনেকের জমি রয়েছে, কিন্তু সেইভাবে যে দাম অ্যাকচুয়ালি সেটা কিন্তু অনেক সময় পাওয়া যায় না। দাদা এমনি কি দাম তো 2 টাকা 3 টাকা যাচ্ছে কাকা, কিন্তু এমনি টমেটো কি বিক্রি হচ্ছে, যা ফলন হচ্ছে তা কি বিক্রি হয়ে যাচ্ছে? বিক্রি হচ্ছে যে এরকম দাম। আর এখানে কাকু হচ্ছে, দেখো এখানে যে চন্দ্রমল্লিকা ফুল পরপর ফুটে রয়েছে, সম্ভবত কাকুদেরই হচ্ছে জমি। বলছি কাকা এটা তোমাদের জমি? মোটামুটি এই ফুল চন্দ্রমল্লিকা ফুল কতদিন অবধি থাকে?
মাস 2 এটা কি সিজনাল ফুল তো? হ্যাঁ হ্যাঁ। মোটামুটি ফেব্রুয়ারি মাস পুরোটা থাকবে নাকি কাটিং হয়ে যাবে? না না থাকবে, ফেব্রুয়ারি মাস পুরোটা থাকবে, তাই তো? বলছি তোমাদের এখান থেকে ফুল মোটামুটি কোথায় কোথায় যায়? আমাদের এখান থেকে নিয়ে যায় বাইরে চলে যায়, বাইরে যায় হাওড়া, ওদিকে কলকাতা, সব জায়গায় বাইরে ইতে যায়। আর এখন এই চন্দ্রমল্লিকা ফুলের দাম মোটামুটি কিরকম যাচ্ছে? এখন তো বিয়ের সিজন নেই, একটু মনে হয় দামটা কম পরে। 6 টাকা 5 টাকা পিস, 5 টাকা 6 টাকা পিস, তাই তো? মানে এখানে যে সাইজগুলো মোটামুটি রয়েছে। আর এই যে যে কাজটা করছো, এই কাজটা কি, এগুলো কি হচ্ছে? এটা করি ভেঙে দিচ্ছি। করি ভাঙলে কি হবে? করি ভাঙলে এটা মোটা হয়ে যাবে। মোটা হবে। এরকম কতবার করি ভাঙতে হয়? এই একবারই। একবারই, মানে একবার করি ভেঙে আরেকবার নতুন করে করি গজাবে, তাই তো? না, এই যেটা ভাঙছি, হ্যাঁ হ্যাঁ, এই সাইডের মাল না ভেঙে দিলে ওটা বড় হবে না। এটা হ্যাঁ, আরেকটা কথা, এটা জঙ্গল হয়ে যাবে। এই যে এক একটা গাছে কি এক একটাই ফুল হবে? হ্যাঁ, একটা হবে, কতটা ভবিষ্যৎ 2-2 হবে। এইবার এই যে বললে কুড়ি, এবার এই যে গাছে অন্তত কম করে 4 থেকে 5টা ফুলের সম্ভাবনা আছে, ওটা হবে না। ওই জন্য এই 4টে ভেঙে দিচ্ছ, ভেঙে রাখছো। ওটা রাখলে পরে এইটা বিক্রি হবে না, বিক্রি হবে মানে ওই বটম ভাঙতে হবে, তাহলে ওটার দাম হবে। তার জন্য এই সাইডের গুলো ভেঙে দিচ্ছ, আর শুধু একটা রাখছো, সেই একটাই হবে। একটা করে এই ঢাল ধরিয়ে ভাঙবে। দেখো ওই সাইডে যেমন দেখালাম, ওই যে কাকা যেমন এই যে এখানে চন্দ্রমল্লিকা ফুল তুলছে, আর এই সাইডে দেখো এই যে ছোট ছোট যে এই যে চারা গাছগুলো রয়েছে, এখনো সেইভাবে এখানে ফুল ফুটে নেই, ছোট ছোট সব ফুলের কড়ি ফুটে আছে। এগুলো কিন্তু সব হচ্ছে গোলাপ গাছ। একবার ক্লোজলি যদি তোমাদের দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো এইখানে একটা ছোট্ট গোলাপ ফুটে আছে, এই সাইডে হচ্ছে গোলাপ গাছ। আর এই সাইডে কিন্তু চাষের ক্ষেত রয়েছে। এই যে এখানে দেখো টমেটো দেখো রয়েছে, এই যে দেখো এই যে টমেটো, এইদিকে দেখো জমিতে দেখো টমেটোর চাষ হচ্ছে। আর এইদিকে আর একটা জিনিস তোমাদের দেখাচ্ছি, দেখো এই যে ছোট ছোট যে কুড়ে ঘরগুলো দেখতে পাচ্ছ, এই যে দেখো বিচুলি দিয়ে করা আছে। এই যে বিশাল যে জমির পর বিঘা যে জমি, এই জমিগুলো অনেক সময় রাতে পাহারা দেওয়ার জন্য এই যে ছোট ছোট যে কটেজগুলো রয়েছে, যদিও বা পুরোটা বাইরের দিক দিয়ে ঘেরা রয়েছে, তাও একবার আমি ফাঁকা দিয়ে দেখাবো। চাষি ভাইরা যাতে এখানে থেকে যাতে নজরদারি অ্যাটলিস্ট করতে পারে জমির, তার জন্য কিন্তু এগুলো করা। এই যে দেখো এখানে মশারি দিয়ে ছোট বেড মতো একেবারে, যাতে বিশেষ করে রাত্রের দিকে যেহেতু পুরো ফাঁকা থাকে, সেই সব ক্ষেত্রে অনেক সময় এইসব ঘরে থেকে কিন্তু পাহারা দেওয়ার জন্য এসব ঘরে থাকতে হয়। তাহলে আপনাদের পুরাতন চাপড়ার ওই সাইডটা দেখানো হয়ে গেল, যেই সাইডটা ম্যাক্সিমাম কোনো ইউটিউবার কভার করেনি হয়তো। এবার আপনাদের যে সাইডটা দেখাবো, যেখানে ম্যাক্সিমাম মানুষ ঘুরতে আসলে পুরাতন চাপড়ায় যেই জায়গাটা আসে, সেই জায়গাটা এখানে অল্প বিস্তর কিছুটা আপনাদের দেখাবো। তার সাথে এখানে যে পিকনিক স্পট আছে সেই ব্যাপারে ইনফরমেশন দেব। অল্প বিস্তর দেখাবো এই কারণেই, কারণ এর আগে এই সাইডের ওপর টোটাল একটা ভিডিও অলরেডি চ্যানেলে যেহেতু আপলোড করা আছে, তাই এই সাইডটা এখন আপাতত কিছুটা অল্প বিস্তর দেখাবো, আর তার সাথে পিকনিক স্পটটা কভার করব। আপনারা ভিডিওটা কন্টিনিউ করুন। এই যে দেখো এখানে ঢোকার মুখেই কিন্তু অনেকে এমনভাবে ফুল নিয়ে বসে আছে। আর এই পাশে দেখো এই মুহূর্তে অনেক মানুষ এখানে আছে, বাইকগুলো এখানে এই সাইডে দাঁড় করানো আছে। আর যারা টোটো দাদারা রয়েছে এই সাইডে হচ্ছে টোটোগুলো পরপর দাঁড় করানো আছে। এবার হচ্ছে সামনের দিকে যাব, যে পিকনিক স্পট সেটাও কিন্তু আমাদের সামনের দিকে রয়েছে। দেখো এখানে কিন্তু ছোট ছোট স্টলও বসেছে, ফুচকার স্টল থেকে আরম্ভ করে ছোট ছোট খাবারের স্টল, আর ফুল তো আছেই তার সাথে। এই সাইডে দেখো একটা পুকুরও রয়েছে। এই পুকুরের এই সাইড দিয়ে বেয়ে গিয়ে এইদিকে রয়েছেই তো ফুলের বাগান। তাছাড়া গোলাপ যেই সাইডে রয়েছে, গোলাপটা কিন্তু ওই সাইডে মোটামুটি যেটুকু যা ম্যাক্সিমাম গোলাপ রয়েছে ওই সাইডটাতে রয়েছে। আর দেখো এখানে কিন্তু পাশে এইগুলো যে গাছগুলো রয়েছে, এগুলো গাঁদা গাছ, যদিও বা ফুল তোলা হয়ে গেছে যে গাছগুলো আছে। আর এখান দিয়ে কিন্তু যারা ঘুরতে এসেছিলো, এই যে দেখো এইখান দিয়ে এই যে ফুল তুলে নিয়ে তারা আসলো। এই পাশে এগুলো কিন্তু ছোট ছোট যে গাছগুলো, এগুলো হচ্ছে গাঁদা গাছ। এই সাইডে দেখো সাদা রজনীগন্ধা, হলুদ রজনীগন্ধা, আদার্স আরও ফুল ফুটে আছে। এক্স্যাক্টলি কি নাম সেটা জানি না রজনীগন্ধার ওপাশে। ওই ভিডিও করলে যদি ব্লগার মনে হয় তাহলে ব্লগার।
দেখতে পাচ্ছ এই পাশে কিন্তু এদিকে যে ফুলের ক্ষেতগুলো রয়েছে এদিকে অনেক মানুষ যাচ্ছে। বলছে যে মাথায় যেটা পরে আছো সুন্দর লাগছে, এটা কত নিল? 50, তাই তো? 50। আর এই হাতে যে তোড়াটা রয়েছে 15 টাকা, চন্দ্রমল্লিকার তোড়াটা 15 টাকা, আর ওপরে 50 টাকা। ঠিক আছে, থ্যাংক ইউ। কোথা থেকে এসছেন? রানাঘাট থেকে। আর এই যে একবার এখানে দাদার কাছে একবার জিজ্ঞাসা করে নি, দাদা বলছি এখানে আসলে কারণ পায়খানা বাথরুমটা খুবই একটা এসেন্সিয়াল জিনিস, এখানে আসলে কি পায়খানা বাথরুমে কি ব্যবস্থা আছে? কোন সাইডটা? এই আচ্ছা এদিকে, তাই তো? মানে পয়সা দিয়ে, ও টাকা পয়সার ব্যাপার নেই, তাহলে পায়খানা বাথরুমের ব্যবস্থা আছে, তাই তো? এখানে এসে একটু তোমাদের কাছে একটু জিজ্ঞাসা করে নিতে হবে যদি বুঝতে না পারে। তাহলে এই পায়খানা বাথরুমের ব্যাপারটা আমি জিজ্ঞাসা করে নিলাম, কারণ এটা হয়তো অনেকে খারাপ লাগতে পারে, কারণ এটা হচ্ছে খুবই এসেন্সিয়াল জিনিস, যখন যার চাপে সে বুঝতে পারে। যাই হোক, তোমরা যদি এখানে এসে বুঝতে না পারো যে কোথায় রয়েছে অ্যাকচুয়ালি হচ্ছে টয়লেটটা, এখানে যারা ফুল বেচছে যে দাদারা রয়েছে বা যে দিদি ভাইরা রয়েছে তাদের কাছে একটু জিজ্ঞাসা করে নিতে পারো, তারা তোমাদের গাইড করে দেবে। এবার আপনাদের এখানের পিকনিকের স্পটের ব্যাপারে ইনফরমেশন দিয়ে দিই। যেহেতু মিউজিক সিস্টেম রানিং ছিল তার জন্য আমাকে ব্যাকে ভয়েস দিতে হচ্ছে। যাই হোক, এই যে বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন এর ঠিক পাশেই রয়েছে পিকনিক স্পট। চলুন সামনে গিয়ে আপনাদের দেখাচ্ছি। যেদিন আমি এসেছিলাম সেদিন রীতিমতো পিকনিকও চলছিল। এই যে রাইট সাইডে যেটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রান্না হচ্ছিল, এই যে এখানে কিন্তু রান্না হচ্ছিল, সম্ভবত দেখে বোঝা যাচ্ছে যেটা এখানে বিরিয়ানি সম্ভবত ওই দিন রান্না হচ্ছিল। যাই হোক, পাশে গিয়ে খাওয়া দাওয়ার যে স্পট সেটাও দেখাচ্ছি। তার সাথে এখানে যে পিকনিক স্পট যিনি ভাড়া দেন তার সাথে আমি কথা বলতে পারিনি, তার জন্য আমি দুঃখিত, কারণ তিনি ওই সময় ওখানে উপস্থিত ছিলেন না। তবে তার যে কন্ট্যাক্ট নাম্বার সেটা আমি ভিডিওতেই শেয়ার করে দিচ্ছি। যদি আপনাদের মনে হয় তার সাথে ফোনে কথা বলে নেবেন, এবং কথা বলে যদি আপনাদের মনে হয় যে এখানে পিকনিক করা যাবে বা উনি যেটা দাম বলছে সেটাতে আপনাদের হয়ে যাচ্ছে, তাহলে আপনারা এখানে পিকনিক করতে আসতেই পারেন। আমি আপনাদের সাজেস্ট করব বিশেষ করে ওই সাইডটা যেটা হচ্ছে এই ভিডিওতে প্রথমের দিকটা দেখিয়েছি, আপনারা সকাল সকাল একদিন চলে আসুন। ওই সাইডটাতেও ফুল রয়েছে, ফুল ছাড়া ওই সাইডটাতে আদার্স অন্যান্য চাষের ক্ষেত রয়েছে। যারা হয়তো বিশেষ করে শহরের দিক থেকে আসবেন তারা হয়তো অতটা জমির সাথে হয়তো রিলেটেবল না জমির সাথে, সেক্ষেত্রে আপনারা একদিন সকাল সকাল করে আসুন, এখানের গ্রাম্য পরিবেশ উপভোগ করুন। এখানে যারা চাষি দাদা বা ভাইরা রয়েছে তাদের সাথে একটু কথা বলুন, গ্রামের পরিবেশ, তারা কিভাবে আর কি বেঁচে আছে, তাদের হচ্ছে ফসলের কীরকম দাম যাচ্ছে, আপনাদের কীরকম দাম যাচ্ছে, একটু এইভাবে কথা বলুন। দেখুন ব্যাপারটা আপনার দিনটা ভালো কাটবে। তার সাথে ফুল যেটা এখানকার মেন হচ্ছে হাইলাইট পয়েন্ট, সেটা তো আছেই। তাই যার মনে একটা গ্রাম্য পরিবেশ উপভোগ করার চিন্তাভাবনা থাকবে, তার সাথে ফুলের যে ব্যাপারটা সেটা তো আছেই, সেটাও এনজয় করার ব্যাপার থাকবে, তারা এখানে আসবেন। কিন্তু যদি এসে ভাবেন এখানে শুধু বিঘার পর বিঘা শুধু ফুল আর ফুল, তাহলে কিন্তু আপনি এখানে এসে বলবো যে হতাশ হবেন। কারণ এটা আমি ভিডিওর মধ্যেই বলে দিলাম, তার কারণ হচ্ছে হয়তো পরে আপনারা এখানে যখন আসবেন, যখন মানে আপনাদের মনে যেটা চাইছেন সেটা যখন পাবেন না, তখন হয়তো আমাকেই গালি দেবেন। তার জন্য আমি ভিডিওর মধ্যেই সেটা বলে দিলাম। আর রানাঘাট স্টেশন থেকে এখানে আসার যে ব্যাপারটা সেটা তো বললাম, টোটো বা অটো ধরে কীভাবে আসতে হবে। আর ভাড়ার যে ব্যাপারটা আমি তোমাদের বলবো যে তোমাদের যদি মানে বাজেটের কোনো ব্যাপার না থাকে, যদি কয়েকটা টাকা বেশি বা এরকম যায় যদি ব্যাপার না থাকে, তাহলে তোমরা ডাইরেক্ট একেবারে ওই স্টেশন থেকে নেমে বাইরেই হচ্ছে টোটো স্ট্যান্ড, টোটো করে চলে আসো। আর যদি সেক্ষেত্রে বাজেটের যদি ব্যাপার আসে মানে যদি থেকে থাকে, তাহলে তো বললামই কীভাবে আসতে হবে, সেক্ষেত্রে ব্রেক জার্নি করে কিন্তু আসতে হবে। এবার তোমাদের যেটা সুবিধা মনে হবে সেটা তোমরা চয়েস করে নিও। কি খবর তোর? দিনে দিনে তো তোদের আনন্দে করে শুয়েই পড়লি। কিরে এদিকে আয়, অনেক তুই বড় বড় করেছিস, চলাই 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 চলাই। কি ব্যাপার তোর? একটু আদর করি। হ্যাঁ, কি ব্যাপার? ব্যাগ ব্যাগ ব্যাগ, কি ব্যাপার? দেখ কিছু খাবে নাকি জিজ্ঞেস কর। কিছু খাবে? এই গুরুদেবকে বলো, তোমার গুরুদেবকে বলো খেতে দেবে। খাবে না। দেখো বন্ধু ভেতরের দিকে চলে গেছে, ভেতরের দিকে গিয়ে হচ্ছে ট্রাই করছে কিভাবে হচ্ছে ট্র্যাক্টরটা চালায়। যাই হোক, অসম্ভব অসম্ভব হচ্ছে ভালো পরিবেশ করছি। দাঁড়াবার
দিদি তারপরে কে আছে? দাঁড়িয়ে পড়ে দিই তুমি বানাতে বসো। আবার এত দূর বলছি এই মালাটা কত নিল যে মাথায় যারা পড়ছে? 50 50 তুলে দে। এই যে দেখতে পাচ্ছ এই যে এটা কি চন্দ্রমল্লিকা ফুল তাই তো? চন্দ্রমল্লিকা গোলাপ দিয়ে হচ্ছে সাজিয়েছে এই ছোট্ট বোনটাকে যে এটা যে পরিয়ে দিল এটা 50 টাকা পড়লো। নেন ম্যাডাম, ওটা হাতে থাক চলো ওটা পড়ে আমারটা তো ওইখানে। দাও তো আমাদের একটা।